শুরুতে যে খবরে নজর রাখবো, গ্রেফতার বাংলাদেশের বিএনপি নেতা। পাকসের থেকে গ্রেফতার 2 বছর আগে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশ। ভারতে আসে সেলিম মাতব্বর। কলকাতায় বিভিন্ন হোটেলে কাজ করত। রবি শর্মা নামে হোটেলে কাজ করত, যাদের কাছ থেকে পাসপোর্ট উদ্ধার হয়েছে। পাসপোর্ট অনুযায়ী সে রাজস্থানের বাসিন্দা, অর্থাৎ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে জাল পাসপোর্ট হাতে নিয়ে রাজস্থানের বাসিন্দা পরিচয় দিয়ে এই কলকাতার বুকে বিভিন্ন হোটেলে কাজ করতে সেলিম মাতব্বর। সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, এ তো মানে ভয়ঙ্কর রকম ভাবে সাজিয়ে গুছিয়ে নিজের ফাঁক পেতে বসেছিল সেলিম মাতব্বর। একদমই রীতিমতো প্রি প্ল্যান্ড বোঝা যাচ্ছে, কারণ রাজস্থানের বাসিন্দা হিসাবে তার যে বৈধ নথিপত্র হিসাবে যে ডকুমেন্টসগুলো শো করেছিল সে তাতে বোঝা যাচ্ছিল যে রবি শর্মার রাজস্থানের বাসিন্দা, অর্থাৎ ভুয়ো পরিচয়পত্রে আবারও শহর কলকাতায় বাংলাদেশি অ্যারেস্ট। এবং এই বাংলাদেশের অস্থির আবহের মধ্যে কলকাতায় বাংলাদেশি অ্যারেস্ট। বিগত 2 বছর আগে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এই ভারতে প্রবেশ করেছিল এবং তারপরে ভারতীয় নাগরিকত্ব হিসাবে ভুয়ো পাসপোর্ট ভুয়ো নথি তৈরি করে। এক্ষেত্রে আরও একবার প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে এই রাজ্যের ইন্টেলিজেন্স কর্তা যারা রয়েছেন তাদের ওপরে বা নজরদারির ওপরে। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই একটি এলাকা থেকেই এই ভুয়ো পাসপোর্ট এবং ভুয়ো বৈধ নথি হিসাবে যেগুলো শো করেছে সেই ভুয়ো নথি তৈরি করেছিল। প্রশ্ন আরও একবার উঠে যাচ্ছে, তাহলে সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই সীমান্তবর্তী এলাকাগুলো কি নজরদারির কার্যত বাইরে? শহর কলকাতায় 2 বছর ধরে রয়েছে, 2 বছর ধরে শহর কলকাতায় বিভিন্ন হোটেলে গ্রুপ ডি স্টাফ হিসাবে কাজ করছে। এবং আজকে গতকালকে পার্কস্ট্রিট থানা নিজেদের ইন্টেলিজেন্সের ওপর বেস করে এই সেলিম মাতব্বর তাকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের এলাকা মাদারীপুর এলাকার বাসিন্দা আসলে এই সেলিম মাতব্বর, তাকে গ্রেপ্তার করেছে। আজকে তার কোর্ট প্রোডাকশন হবে। কোর্ট প্রোডাকশন হলে আরও বেশ কিছু ইনফরমেশন জানা যাবে। তবে যে ইনফরমেশন জানা যাচ্ছে, রবি শর্মা নাম নিয়ে এই কলকাতার একটি হোটেলে গ্রুপ ডি স্টাফ হিসাবে কাজ করছিল এই সেলিম মাতব্বর, এবং যে ডকুমেন্টস বানিয়েছিল সেই ডকুমেন্টস কিন্তু ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া একটি এলাকা থেকে সেই ডকুমেন্টস বানিয়েছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী। দীপাঞ্জন বাবু, আপনি নিশ্চিত শুনছিলেন সেলিম মাতব্বর ঠিক কিভাবে একদম ফুল প্রুফ প্ল্যান যেটা বলা হয় আপনাদের ভাষায় সেইভাবে ভারতে ঢুকে জাঁকিয়ে বসেছিল এই কলকাতার বুকে। খুব সহজ হয়ে গিয়েছে তাহলে কলকাতায় জাঁকিয়ে বসাটা। না, আপনি একজন বিচ্ছিন্ন ব্যক্তির ব্যাপারে বলে তো লাভ হবে না। কলকাতা এবং পশ্চিমবঙ্গে এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোক রয়েছে যাদের প্রশাসন বা শাসক দলের প্রত্যক্ষ মদতে তারা অবৈধ অনুপ্রবেশ করে পশ্চিমবঙ্গে থাকছে, পশ্চিমবঙ্গ থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এটা মানে একজন ধরা পড়েছে, আমরা একটা ব্রেকিং নিউজ করছি, কিন্তু ভার্চুয়ালি তো পশ্চিমবঙ্গ আগ্নেয়গিরির শিখরে বসে রয়েছে। আপনি যদি এরকম কোনো ম্যাগনেট পান যে ম্যাগনেট দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের তুলে নেওয়া যাবে, তাতে অর্ধেক পশ্চিমবঙ্গ খালি হয়ে যাবে, অন্তত 6-7টা ডিস্ট্রিক্ট তো খালি হয়ে যাবে বর্ডারে। কলকাতার মধ্যে ঢুকে রয়েছে। এখন কতটা ভয়ঙ্কর পরিস্থিতি সেটা হয় শাসক দল বা রাজ্য প্রশাসন বুঝছে না বা বুঝতে চাইছে না, বিকজ অফ কোনো হিডেন এজেন্ডা রয়েছে, গোপন অভিসন্ধি। এটা কি বলা যাবে, এটা সত্যি সত্যি ভয়ঙ্কর ব্যাপার। ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, পার্কস্ট্রিট থেকে গ্রেফতার বিএনপি নেতা। এবং যেরকমটা দীপাঞ্জনবাবু বলছিলেন যে এটা একটা আধটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম ঘটনা এই কলকাতার বুকে অজস্র পাওয়া যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাজস্থানের পাসপোর্ট হাতে নিয়ে, রাজস্থানের মানে পাসপোর্ট অনুযায়ী, রাজস্থানের পাসপোর্ট নয়, পাসপোর্ট তো ভারতীয় নকল পাসপোর্ট, কিন্তু পাসপোর্টে লেখা রাজস্থানের বাসিন্দা, সেই রকম একটা পাসপোর্ট হাতে করে কলকাতার বুকে সে কাজ করে যাচ্ছিল। কোনো ভেরিফিকেশন নেই, অর্থাৎ কলকাতার বুকে এই সমস্ত যে হোটেলগুলো চলে সেখানে যে অজস্র কর্মী কাজ করেন,
তারা যে কোনো জায়গা থেকে উঠে এসে শুধু কাজ করতে পারলেই হয়ে যায়? আমি এই প্রশ্নটা নিয়ে সৈকতের কাছে যাবো। সৈকত, যেভাবে হোটেলে কাজ করে বেড়াচ্ছিল এই সেলিম মাতব্বর 2 বছর ধরে, তাতে একটা প্রশ্ন উঠে যায়, তার হাতে একটা জাল পাসপোর্ট ছিল নিঃসন্দেহে, এবং সেখানে রাজস্থানের বাসিন্দা লেখা ছিল, তার কোনো ভেরিফিকেশন হলো না। তার মানে এরকম ভেরিফাই না করা কত লোক এইভাবে অনুপ্রবেশ করে শহর কলকাতার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে, তো ভয়ঙ্কর বিষয়। দেখো, বিষয়টা ভয়ঙ্কর, কিন্তু কার্যত এই ধরনের ঘটনা কিন্তু বিগত কয়েক বছরের, আমি যদি বিগত 2 থেকে 3 বছর বা 4 বছর আগে থেকে একটা ডেটা দেওয়ার চেষ্টা করি, তাহলে বোঝা যাবে যে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। 2021-এ ইউপি এটিএস গুলশন কলোনিতে 28 জন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখে তাদের কাছে ইনপুট ছিল, এবং আনন্দপুর থানার জয়েন্ট অপারেশনে তাদেরকে অ্যারেস্ট করেছিল। ইউপি এটিএস এবং আনন্দপুর থানা গুলশন কলোনিতে 28 জন বাংলাদেশি তারা লুকিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করেছিল। কিছুদিন আগে আনন্দপুর এলাকাতেই 2 থেকে 3 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল অবৈধভাবে এই ভারতে প্রবেশ করে আনন্দপুর এলাকাতেই বিভিন্ন হোটেল, বিভিন্ন হসপিটালে কাজ করছিল। এবং আজকের এই ঘটনা, এর আগে আনন্দপুর এলাকাতে আরও একবার এইভাবে বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে। অর্থাৎ বিগত 2 থেকে 3 বছর 4 বছরের মধ্যে 3 থেকে 4টি ঘটনা আজকের পার্কস্ট্রিটের এই ঘটনা নিয়ে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে, ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছে, এবং সেটা ভারতীয় নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করেছে, এবং তারপরে শহর কলকাতায় হয় গা ঢাকা দিয়েছে, না হলে শহর কলকাতা সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গায় চাকরি করছে, কাজ করছে। প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই যে এই রাজ্যের তথা এই কলকাতার, যদিও কলকাতা পুলিশের পার্কস্ট্রিট থানা তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু যেখান থেকে এই ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হচ্ছে, সেই জায়গার নজরদারিত্ব নিয়ে কয়েক মাস আগে, 1 থেকে 1.5 বছর আগে বনগাঁয় কোর্টের মধ্যে একজন কোর্টের মুহুরি রীতিমতো ভুয়ো পাসপোর্ট, ভুয়ো নথি তৈরি করার চক্র বানিয়ে ফেলেছিল, তাকেও গ্রেপ্তার করেছিল পুলিশ। সব মিলিয়ে এই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া যে জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলিতেই কিন্তু এই ভুয়ো নথিপত্র বানানোর এক একটা যেন কারখানা তৈরি হয়ে গেছে। সেই জায়গার নজরদারি নিয়েই কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে। নিশ্চিতভাবে নজরদারি নিয়ে প্রশ্ন উঠবে, কিন্তু আরো বড় কথা সৈকত, তুমি যেরকমটা বলছিলে যে এরকম 2-3 বছর ধরে লাগাতার চলছে, এই যে সেলিম মাতব্বর, তার সম্পর্কে যেরকমটা জানতে পারা যাচ্ছে, তো বিএনপি নেতাও। হ্যাঁ, এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে যে প্রাক্তন বিএনপি নেতা বা প্রাক্তন বিএনপি কর্মী, এবং তুমি যেটা জানো, বিগত কয়েকদিন ধরে উত্তাল বাংলাদেশ এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার, তাতে কিন্তু বিএনপির ভূমিকা একটা প্রকাশ্যে এসেছে, বা এই উত্তাল আবহে বা এই উত্তাল পরিস্থিতিতে একজন বিএনপি নেতা বা প্রাক্তন বিএনপি নেতা শহর কলকাতায় গ্রেপ্তার হয়ে যাওয়া, বিগত 2 বছর ধরে যে কিনা এই শহর কলকাতায় গা ঢাকা দিয়েছিল, ভারতীয় নাম নিয়ে গা ঢাকা দিয়েছিল, এবং বিএনপি নেতা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুধু নয় রাজ্যের এবং শহর কলকাতার নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু খুব অ্যালার্টনেস বলা যায়। এর পরেও যদি এই শহর কলকাতা বা রাজ্যের কোথাও থেকে এই ধরনের নাম ভাঁড়িয়ে বা নাম গোপন করে ভারতীয় নাম নিয়ে ভুয়ো পরিচয় ছদ্মবেশে যদি বাংলাদেশি অ্যারেস্ট হয় বা বাংলাদেশি লুকিয়ে থাকে, তারা যদি ধরা পড়ে, তাহলে কিন্তু আরও একবার প্রমাণিত হবে যে নজরদারি কিন্তু সেই অর্থে নেই, যার ফলেই কিন্তু এই নাম ভাঁড়িয়ে ভুয়ো নাম নিয়ে তারা শহর কলকাতা সংলগ্ন বা রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং কোনো এক শক্তি বোধহয় এদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। একেবারে তাই সৈকত, কোনো এক শক্তি এদেরকে প্রশ্রয় দিচ্ছে। পরিষ্কার যদি সাফ ভাষায় বলতে হয়, সে আর কিছুই নয়, ভোট ব্যাংকের শক্তি। ভোট ব্যাংকের শক্তি সম্ভবত এদেরকে এইভাবে গা ঢাকা দিয়ে থাকতেও সাহায্য করছে। আপাতত তোমাকে ধন্যবাদ সৈকত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।